আমাকে বরখাস্ত করেছে 2009 সালের 24শে জুন। এবং আমার বরখাস্ত ছিল নজিরবিহীন, কোনো অপরাধ ছাড়া, তদন্ত ছাড়া, বিনা বিচারে, এরকম কোনো নজির নেই। এরপর থেকে আমাকে অপহরণ করা হয় 2016 সালের 22শে আগস্ট। এই মধ্যবর্তী সময়টা আমি দুটা কাজ করেছি মূলত। একটা হলো, আমি সেনাবাহিনী থাকতেই আমি যে আমাদের বিভিন্ন ক্যান্টনমেন্টে পাবলিক স্কুল, কলেজ থাকে, কিন্ডারগার্টেন স্কুল থেকে, ওগুলোর পরিচালনা পর্ষদ 8টার সাথে জড়িত ছিলাম। আমি যেহেতু সেনাবাহিনীতে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল 3 র্যাঙ্কই আমি প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। সেই হিসাবে কর্তৃপক্ষ সবসময় আমাকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে জড়িত রেখেছিলেন। এবং আমি একটাতে সেক্রেটারি, একটাতে ভাইস চেয়ারম্যান, একটাতে মেম্বার, 5টাতে চেয়ারম্যান ছিলাম। তখনই আমার মধ্যে এই চেতনা এসছে যে আমি সামরিক পরবর্তী জীবনে শিক্ষাক্ষেত্রে কাজ করব। তো সেই হিসেবে আমি ঢাকা শহরে 3টা স্কুলের চেয়ারম্যান ছিলাম, ডজনখানেক স্কুলে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। এবং ঢাকা সেই আপনার জয়দেবপুর থেকে যাত্রাবাড়ি, এদিকে হাজারীবাগ থেকে আপনার বাসাবো বা আরও অধিক, আমি ভাষান থেকে আমি প্রায় 1000 টিচারকে বিভিন্ন মেয়াদি ট্রেনিং দিয়েছি। এটা পাশাপাশি আমি একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, ওটাতে আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর, নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছি। আমরা মূলত প্রতি 3 মাসে একটা করে সেমিনার করতাম প্রেস ক্লাবে, এবং বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদেরকে ওখানে ডাকতাম, এবং যেগুলোতে আলোচনা হতো ওগুলো আমরা বই আকারে প্রকাশ করে বিভিন্ন শীর্ষ পর্যায়ে ব্যক্তিদের কাছে, শীর্ষ সমাজ বুদ্ধিজীবীর কাছে পাঠাতাম। এটা আপনার যে সিপিডি একটা আছে, সেন্টার ফর পলিসি ডায়ালগ, ওই ধরনের একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ ছিল। এগুলি কাজ করছিলাম। এবং 2014 শেষে, 2014 মাঝামাঝি অ্যাকচুয়ালি, আমি আরেকজনের সাথে পার্টনারশিপে একটা নতুন স্কুল করার সিদ্ধান্ত নিলাম, এবং অনেক টাকা খরচ করে সেন্ট্রাল এয়ার কন্ডিশন করে একটা স্কুল করলাম দুপুরে, ভিশন স্কলার্স একাডেমি নাম দিয়ে। এবং আমি টিচার নিয়োগ দিয়ে 6 মাস বেতন দিয়ে ট্রেনিং দিয়েছি। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো নজির আছে যে আমি 30 জন নিয়োগ দিয়েছি। এই নিয়োগ দিয়ে তাদের 6 মাস ট্রেনিং দিয়ে, তাদের মধ্যে যারা ভালো করেছে তাদেরকে আমি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে 2015 থেকে আমি শুরু করলাম। তো আমার বরখাস্তের পর থেকে তো আমাকে সেনাবাহিনীতে সকল সেনানিবাসে ঢোকা নিষিদ্ধ করে দিল চিঠি দিয়ে, এবং আমার পিছিয়ে গোয়েন্দা বাহিনী করা শুরু করলো। দু একদিন আমি চিনেও ফেলেছি, আমার ওখানে চাকরি করেছে। তো এই গোয়েন্দা বাহিনীর তৎপরতার ফলে আমার স্কুলটা 6 মাসের মধ্যে বন্ধ করে দিতে হলো। আমার স্কুলে তারা গার্জিয়ানদেরকে, অভিভাবক, শিক্ষক, তারপর কর্মচারী, তাদেরকে নানান রকম প্রশ্ন করে বিরক্ত করে ফেললো, এবং তারা নিরাপত্তার ভয় তখন তার আস্তে আস্তে ছাত্র কমে যেতে থাকলো। এক পর্যায়ে ভর্তুকি দিয়ে দিতে, পরে 6 মাসের মধ্যে আমার স্কুল বন্ধ করে দিতে হলো। এরপরে 2016-র 22 তারিখে আমাকে রাত্রে এখান থেকে নিয়ে গেল। আমি তাদেরকে অনেকবার পরিচয় জানতে চেয়েছি। আমি বলেছি, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক কিনা, আপনাদের পরিচয় কী, আপনাদের পরিচয়পত্র দেখান, আমার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। আদালতের হুকুম আছে যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। তো আপনারা যদি আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার লোক হন, আমাকে গ্রেফতারি পরোয়ানা দেখান। আপনারা নিতে পারেননি এভাবে আমাকে। কিন্তু তাদের আচরণ এরকম ছিল যে আমি কিছু যদি, তারা আমার হাত করা বাঁধার জন্য হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়েছিল, যে হাত দেন, হাত দেন। তো আমি বারবার এটা প্রশ্ন করে থাকলে তারা কোনো জবাব দেয়নি। এক পর্যায়ে তারা, এমন অবস্থা আসলে আমার মনে হয় যে আমার গায়ে হাত দেবে, তো তখন আত্মসম্মান রক্ষার্থে আমি হাত দিয়েছি। আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। যে অফিসার এসেছিলেন আমাকে তুই তাগারি করে কথা বলেছে। তারপরে আমাকে হাত বাঁধলো, চোখ বাঁধলো, গাড়িতে উঠিয়ে মুখোশ পটাও নিয়ে গেল। আমার পরিবারের সবার সাথে তারা খুব দুর্ব্যবহার করেছে। আমার ওয়াইফকে তো প্রায় গায়ে হাত দেওয়ার মতো অবস্থা ছিল, তাকেও নিয়ে যেতে চেয়েছিল। তারপর সে আমার মার হাত ধরে বললো, আমাকে নিতে হলে আম্মাকেও নিতে হবে। তখন আর নেয়নি। আমার বাসায় যারা স্টাফ ছিল, এখানে ম্যানেজার থেকে শুরু করে দারোয়ান, ক্লিনার, সবাইকে মারধর করেছে। বাসায় আলমারি ভেঙেছে, অনেক কাগজপত্র, ফাইল, ল্যাপটপ, মোবাইল সব নিয়ে গেছে, এগুলো অনেক কিছু। তারপরে আমাকে যেখানে নিয়ে গেল, আমি বুঝতে পেরেছি আমি কোথায় নিয়ে গেছে আমাকে যে ডিজিএফআই কর্তৃপক্ষে নিয়ে গেছে আমি বুঝতে পেরেছি। কারণ এখানে চোখ বেঁধে নিয়ে গেল, খুব টাইট করে চোখ বেঁধেছিল, আমার চোখে খুব ব্যথা লাগছিল। তো আমি মাইক্রোবাসে ওঠানোর পরে আমি বললাম যে আমার খুব কষ্ট হচ্ছে, খুলে দেন, একটু ঢিলা করেন। তো ঢিলা করেনি। তো একদম না পেরে আমি একবার বাঁধনের ভিতরে হাতটা দিয়ে একটু টান দিয়েছি আর কি। টান দেওয়ার ফলে একটু ঢিলা হয়ে গেছে বাঁধনটা। তো আমার তখন আরাম হচ্ছিলো। যখন মুখোশ পড়ায়, তখন ওই মুখোশের যখন নিচের দিকে টান দেয়, তখন মুখোশের টানে বাঁধনটা একটু নিচে নেমে যায়। তো বাঁধনটা তো ছিল আপনার বেশ কয়েক স্তরের কাপড়। মুখোশ ছিল কয়েক স্তরে জানি না, কিন্তু আমি এই বাঁধন আর এই মুখোশের মধ্যে এই জায়গাটা দেখা যাচ্ছিল, এটা যে আমি আলো দেখতে পাচ্ছিলাম। আমি স্পষ্ট আমার বাসার সামনের দিকে গিয়ে, রমনা থানার দিকে, ফ্লাইওভার দিয়ে গিয়ে, মহাখালী ব্রিজের নিচে দিয়ে গিয়ে
আপনার এয়ারপোর্টের পাশ দিয়ে যখন যাচ্ছে আমি দেখতে পেলাম বাম দিকে বিমানবন্দরের লাইট তো অনেক দূর থেকে দেখা যায়। র্যাব 1-এর এক গেট দিয়ে ঢুকালো, আরেক গেট দিয়ে বের করলো, করে রাস্তা পশ্চিম দিকে সদর দপ্তর এয়ারপোর্টের পাশে দিয়ে, কাস্টমসের পাশে দিয়ে, বিমানবন্দরকে ডানে রেখে ওখানে পাশে দিয়ে রাস্তা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকেছে। আপনারা কোনো দিন এসেছেন কিনা জানি না। ওই রাস্তা দিয়ে যখন ঢুকলো তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমাকে কচুক্ষেতে নিয়ে যাওয়ার। যে অফিসার আসছিল সেই যে ডিজিএফের, আমি তাকে চিনতে পেরেছি, লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের ছিল। তো আমাকে নিয়ে যে রুমে ঢুকালো, পরদিন সকালবেলা ওই রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ছোটো জানলা ছিল, যেটাকে আয়নাঘর বলেন। ওটা আপনারা অফিসিয়াল নাম হলো JIC, জয়েন্ট ইন্টারোগেশন সেল। এটা পাকিস্তান আমল থেকে আছে, ডিজিএফআইয়ের অধীনের কাজ করে। ডিজিএফআই প্রসঙ্গে একটু বলা দরকার যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর অধীনে নয়, সেনাপ্রধানের অধীনে নয়। মানুষ এই জন্য ডিজিএফআই অপকর্মের জন্য সেনাপ্রধানকেও মানুষ অপরাধী সাব্যস্ত করে, কিন্তু সেনাপ্রধানের কোনো এখতিয়ার নেই ডিজিএফআই সম্পর্কে। ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে, সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা স্থাপনা এটা, এবং এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 3 বাহিনীর থেকে এখানে অফিসার যায়, এবং এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে। প্রধানমন্ত্রী তার সামরিক উপদেষ্টা যিনি তারেক সিদ্দিকী ছিলেন, তার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতেন সরাসরি। আমাদের চেইন অফ কমান্ড হলো প্রধানমন্ত্রী এবং এই ডিজিএফআই, এর মধ্যে সামরিক উপদেষ্টা বা প্রতিরক্ষা উপদেষ্টা যিনি থাকে উনার মাধ্যমে মূলত কথাবার্তা হয়। প্রধানমন্ত্রী সরাসরি খুব কমই হয়তো কথা বলেন। সেনাপ্রধানের সাথে এতটুকুই আছে যে ওখানে অফিসার মনে করেন 3 ভাগের 2 ভাগ সামরিক বাহিনীর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী যা আছে সেখানে আনুপাতিক হারে 3 ভাগের 2 ভাগ সেনাবাহিনী, আর বাকি 2 বাহিনী হলো 3 ভাগের 1 ভাগ। এই জন্য 3 বাহিনীর স্থাপনা যতগুলো আছে সবখানে অফিসার বা অন্যান্য পদবী সৈনিক এই অনুপাতে পোস্টিং করা হয়। তো ওখানে ডিজি সবসময় সেনাবাহিনী থেকে হয়, ডাইরেক্টরদের বেশিরভাগই সেনাবাহিনী থেকে হয়। একজন এয়ারফোর্সে থাকে, সম্ভবত একজন নেভির থাকে বা থাকে না, ওটা শিওর না, বাট একজন এয়ারফোর্সে থাকে এটা আমি নিশ্চিত। না, ডিজি, ডাইরেক্টরদের হলো ডিজি হলো প্রধানমন্ত্রী। হ্যাঁ, সেনাপ্রধান প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া ডিজিএফআই কমপ্লেক্সের ভিতরে ঢুকতেই পারবে না। জি, তো মানুষ এটাকে জানে না দেখে মানুষ সেনাপ্রধানকে, ডিজিএফআই যত অপকর্ম করেছে সেনাপ্রধানের কোনো সম্পর্কই নেই। তারা সরাসরি ওখান থেকে আদেশ পায়, প্রধানমন্ত্রীর অফিস থেকে সেনাপ্রধানকে বলা হয় অমুক মেজর জেনারেলকে ডিজি পোস্টিং করো, অমুক ব্রিগেডিয়ারকে ডাইরেক্টর পোস্টিং করো। সেনাপ্রধানের কাজ শুধু এতটুকুই। পোস্টিং করে দেওয়ার পরে তারা ওখানে জয়েন করার পরে সরাসরি ডিজির আন্ডারে চলে যায়, এবং ডিজি উপরের নির্দেশে কাজ করে, যেখানে সেনাপ্রধানের ওরা জানারও সুযোগ নেই কিছু। এখন ইনফর্মালি যদি অনানুষ্ঠানিকভাবে ডিজি যদি সেনাপ্রধানকে কিছু গুরুত্বপূর্ণ কিছু জানিয়ে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু অফিসিয়ালি ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে আসে, এবং ওনার কোনো দায়বদ্ধতা নেই সেনাপ্রধানের। সেনাবাহিনীর বন্ধ হচ্ছে মানুষ জানে না যে এখানে 3 বাহিনী, এবং ওই বাহিনী ডিজিএফআই সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে, মানুষ জানে না দেখেই বদনামটা করে। এখানে সেনাপ্রধান কিছু নেই। হয়তো এটা বলতে পারে যে মনে করেন আমাকে যখন নিয়ে গেল অগাস্ট, তখন মেজর জেনারেল আকবর ছিল ডিজি, সে হয়তো সেনাপ্রধানকে জানিয়ে থাকতে পারে স্যার ওনাকে আনতেছি বা ওনাকে আনার জন্য হুকুম হয়েছে বা এতটুকু হয়তো জানতে পারে, কিন্তু এর বেশি কিছু জানার না। না, জানানোটা জানিয়েছে কিনা আমি জানি না, অনুমান করে বললাম যে যেহেতু সেনাপ্রধানের একজন 4 স্টার জেনারেল আর ডিজিএফআই কিন্তু 2 স্টার জেনারেল, তো এবং পরবর্তীতে যখন সেনাবাহিনীতে আসবে আবার এই সেনাপ্রধানের উপরেই তার প্রমোশন পদোন্নতি নির্ভর করবে, সুতরাং সেনাপ্রধানকে হয়তো উনি জানিয়ে থাকতে পারেন বলে আমি ধারণা করি, বাট বাধ্যতামূলক নয়। ওনার দায়িত্বের পরিধির মধ্যে এটা পড়ে না। তো যারা করেছে অপকর্ম তারা তাদের সমস্ত নীতি বিসর্জন দিয়ে, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে, বিবেক বিক্রি করে তারা করেছে। অন্ধ আনুগত্য কোনো দিনই গ্রহণযোগ্য নয়। আমাদের সেনাবাহিনী তো আছে আনলফুল কমান্ড, আমরা বলি আনলফুল কমান্ড আমি মানতে বাধ্য নই, এবং আমি যদি আনলফুল কমান্ড মানতে অস্বীকার করি আমাকে একজন শাস্তি দিতে পারবে না। কিন্তু আমাদের দেশে তো আইনের মতো চলে না। উপরের দিকে যারা ওনারা যা মনে করেন, প্রধান নির্বাহী যা করেছে 16 বছর, কয়টা আইনগতভাবে করেছে আমাকে বলেন? এত গুম খুন, এত হত্যা, এত নির্বিচারে আপনার বিচার বহির্ভূত হত্যা, এত মিথ্যা মামলা, জুলুম, কতগুলো আইনের মধ্যে দিয়ে হয়েছে। তো যাই হোক, আমি পরদিন সকালবেলা টের পেলাম যে রুমে ছিল দক্ষিণ দিকে ছোটো ছোটো দুটো জানালা ছিল, ভেন্টিলেটার জানালা ছিল, জানালার তো ওগুলো কাজ সব কালো রঙ করা, ওগুলো আমি ছোটো ছোটো দুটো ভেন্টিলেটার ছিল। তো এই কচুক্ষেত্রে যে ডিজিএফআই কমপ্লেক্সটা আছে সবচেয়ে উত্তরে কচুক্ষেত বাজারের কাছের দিকে, ওটা হলো আপনার 14 তলা একটা ভবন,
আর একদম সর্বদক্ষিণে হলো আপনার জিআইসি, যেটাকে আয়নাঘর হিসেবে আপনারা বলে থাকেন। এর দক্ষিণে হলো ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন অফিসার্স মেস বি। এটা 1982 সালে নির্মাণ করা হয় এবং ওই মেসের আমি প্রথম বাসিন্দাদের মধ্যে একজন ছিলাম। আমি ওই মেস যখন প্রথম হয়, তারপরে যখন আমরা অন্য একটা টিন শেডে মেসে ছিলাম, ওখান থেকে শিফট করে আমরা প্রথম যারা বাসিন্দা ছিলাম তাদের মধ্যে আমিও একজন ছিলাম। এবং আমি ওখান থেকে আমার মেসের বারান্দা থেকে আমি দেখতে পেতাম, আমার রুমের জানাল থেকে দেখতে পেতাম ওই জিআইসি কমপ্লেক্সটা দেখা যেত। জাস্ট বাউন্ডারি ওয়ালের দক্ষিণে হলো মেস আর উত্তরে হলো জিআইসি। তো আমি পরের দিন সকালবেলা ভেন্টিলেটর দিয়ে আমি আমার সেই মেস দেখে চিনতে পারলাম যে হ্যাঁ, আমি এখানে আছি। তারপরে তো ওখানে 2908 দিন, 69,794 ঘন্টার তো দুর্বিষহ জীবন।